টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে হাত বাড়িয়ে কাজু বৃষ্টিগুলো কুড়িয়ে নিতে চাইছে। বৃষ্টি তার যে বড্ড প্রিয়। বড় বড় ফোঁটার বৃষ্টির যেন এক নেশা আছে। আকাশটা ঘোর লেগে রয়েছে সেই সকাল থেকেই। তাই আজ আর স্কুল যায়নি। ছোটবেলার কত কথা মনে পড়ে যাচ্ছে। মা তখন স্কুল থেকে নিয়ে আসতে যেত। কোনোদিন বাপিও যেত। শোক শোক করে রাস্তার জলে পা ফেলে ফেলে সেই হাঁটার জন্য মায়ের কাছে কানমোলা থেকে বকুনি কিছুই বাদ যায়নি। তবে বাপি কোনোদিনই কিচ্ছুটি বলেনি। কাজুর সব ব্যাপারেই তার বাপির যেন হালকা প্রশ্রয় লুকিয়ে থাকে। সে মায়ের থেকেও বাপিকেই বেশি ভালোবাসে। সেটা মা বুঝতে পেরেই বোধহয় অমন করে। ছোটবেলা থেকেই মা যেন কিরকম। বাপির সাথে একটু বেশি কথা বললে বা যদি শুধু ছোটবেলা কেন এখনো ও মায়ের আড়ালে বাপির সাথে অন্তরঙ্গ হয়। বাপি আদর করলে তার কি সুন্দর এক অনুভূতি হয়। বাপির পাশে শুয়ে কত গল্প করে। তার জীবনের যাবতীয় অনাবিষ্কৃত সবকিছু বাপির সাথেই শেয়ার করা যায়। মা যেন বড্ড বেশি রুক্ষ, বদ মেজাজি টাইপের। আর মায়ের বদমেজাজটা আরো বেশি তীক্ষ্ণ হয় সে বাপির সাথে যখন অন্তরঙ্গভাবে কথা বলে। মায়ের মেজাজ তার আর বাপি দুজনের ওপরেই ভীষণ রকমভাবে চড়ে যায়। এর কারণটা ছোটবেলায় কেন এখনো এই দ্বাদশ শ্রেণীতে পড়া সদ্য যৌবনে পা রাখা যুবতী হয়েও বুঝে উঠতে পারেনি। বাপিকে তো তার কখনোই খারাপ মানুষ বলে মনে হয়নি। বরং নিজের কন্যা সন্তানের প্রতি স্নেহবৎসল বাবারা যেমনই হয় তার চেয়ে বেশিই মনে হয়। যখন ৮-১০ বছর বয়স তখন কত ছুটির দুপুরে সোফায় লম্বা হয়ে শুয়ে বাপির কোলে মাথা রেখে গল্প শুনেছে। যদিও মা সেই সময়ে বাড়িতে কোন কারণে অনুপস্থিত ছিল। বাপি মাথার চুলে বিলি কেটে দিত আর কতরকম গল্প শোনাত। বাপির ছোটবেলার কথা, স্কুলে স্যারেদের কাছে মার খাওয়ার কথা, কলেজ পালিয়ে সিনেমা দেখার কথা, আরও কত কি। কিন্তু মা এসে পড়লেই বাপিও কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ত। মা চিৎকার করে তাকে আর বাপিকে যেকোনো ছুতোয় বকে আলাদা করে দিত। সত্যি এগুলোর মানে কাজু আজ পর্যন্ত বুঝতে পারেনি। মাকে অনেক সময়ে ঠারে ঠোরে জিজ্ঞেস করে বুঝে উঠতে চেয়েছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। বাপি কার্যসূত্রে বেশিরভাগ সময়ই তুলে থাকে। দুকামরার এই ফ্ল্যাটে সে আর মা, তাই রোজকার জীবনযাপন অভ্যস্ত বলা চলে। কাজুর মা এক সন্তান। দাদু দিদা বহুদিন হলো গত হয়েছেন। বাপির বাড়ির দিকে দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই আছেন। কিন্তু কোনো এক অজানা কারণে কারোর সাথেই যোগাযোগ নেই। মাঝে মধ্যে শুধুমাত্র ছোট কাকা ফোন করে মায়ের সাথে কথাবার্তা বলে শুনেছে। কাউকে এই বাড়িতে আসতে কিংবা তারাও কখনো বাপির ওই বাড়িতে যাওয়া আশা করে না। ওই বাড়ির কোনো অনুষ্ঠান হলেও কেউ নিমন্ত্রণ করে না। কেন কেন এই প্রশ্নগুলো কাজুর মনে একটু বড় হওয়ার পরই ভিড় করে আসে। ইদানিং যেন বেশি করেই মনে হচ্ছে। কারণটা হলো শৈবালের মা। শৈবাল এবছরে ইঞ্জিনিয়ারিং পাশ করে যাবে। ও ক্যাম্পাস থেকেই জব পেয়ে যাবে। ভালো স্টুডেন্ট, তাই ওর চাকরির চিন্তা নেই। সেই 9-এ পড়তে পড়তে এক কোচিংয়ে পড়ার সুবাদে দুজনের বন্ধুত্ব। আর তারপর প্রেম। সবচেয়ে আগে শৈবালের কথা বাপিকেই বলেছিল। অনেক পরে মাকে। মা তো প্রথম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছিল। ধীরে ধীরে শৈবালের মা বাবা দায়িত্ব নিয়ে মাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করেন। মা এখন তাদের ব্যাপারটা মেনে নিয়েছে। কিন্তু শৈবালের মায়ের মনে কাজুদের পরিবার সম্পর্কে বিশদে জানার কৌতূহলটা ক্রমশ বেড়েই চলেছে। শৈবাল ব্যাঙ্গালোরে পড়ছে, তাই ছুটিছাটায় বাড়ি আসে। কাজু মাঝেমধ্যেই ওদের বাড়িতে ঘুরে আসে। শৈবালের মা বাবা খুবই ভাল মানুষ। কাজু লক্ষ্য করছে এই কিছুদিন যাবৎ ওর মা কি যেন হাতড়ে খোঁজার চেষ্টায় রয়েছেন। ওর মা কাজুর মাকেও প্রশ্ন করতে ছাড়েননি। কিন্তু কাজুর মা কথা ঘুরিয়ে দিতে একেবারে মুখ্যম পারদর্শী। তাই সযত্নে এড়িয়ে গেছে। বৃষ্টিটা এবার বেশ জোরে এসে পড়েছে। জানালা দিয়ে জলের ছাট এসে কাজুদের বিছানা ভিজিয়ে দিচ্ছে বলে জানালাটা বন্ধ করে দিতে বাধ্য হলো। ব্যবসা একটা গুমোট গরম হচ্ছে। মা দুপুরে খেয়ে দেয়ে মিউনিসিপ্যালিটির ট্যাক্স জমা দিতে বেরিয়েছে। তার মধ্যেই বৃষ্টির আগমন। ফোনটা বেজে উঠল। ওপার থেকে মায়ের রুক্ষ গলা, এত জোরে বৃষ্টি হচ্ছে, জানালাগুলো বন্ধ করা হয়েছে তো। কি যে ভাবনা কে জানে। বৃষ্টিতে ঘর ভিজে যাবে আর আমি বসে বসে সেটা দেখব। কাজু ঠান্ডা গলায় উত্তর দিল, না, তোমায় কোনো বিশ্বাস নেই। কোন ভাবের ঘুরে রয়েছে সেটা কি আমি দেখতে পাচ্ছি। ঝাঁঝালো গলা কাজুর মায়ের ফোনের ওপারে। কাজু ওর মায়ের সাথে একইরকম ঠান্ডা গলায় নিষ্পৃহভাবে কয়েকটা কথা বলে ফোনটা রেখে দিল। তার প্রতি মায়ের আচরণ দেখে কাজুর মাঝে মাঝে মনে হয় সে বুঝি সৎ মেয়ে। কই বাপি তো তার সাথে এরকম আচরণ কোনোদিন করে না। তাহলে মা এমন কেন? এই কঠিন রহস্যের উত্তর কাজু জানে না। বাপিকেও মায়ের আড়ালে এটা জানতে চেয়েছিল।
কিন্তু বাপির কাছ থেকেও কোনো সদুত্তর পায়নি। প্রায় প্রতি রাতেই শৈবালের সাথে ফোনে কথা হয়। কাজু মায়ের সাথেই রাতে শোয়। বাপি না থাকলে শৈবালের ফোন এলে পাশে বাপির ঘরে চলে যায়। ফোনে ফোনে প্রেমালাপ খুনসুটি সেরে আবার ফিরে এসে মায়ের পাশে শুয়ে পড়ে। বাপি না থাকাকালীন সে কতবার ওই রুমে শুতে চেয়েছে কিন্তু মায়ের ঘোর আপত্তির জন্য পারে না। তার সদ্য ফোটা যৌবন একটু নিভৃত, একটু একাকিত্ব চায় কিন্তু সে স্বাধীনতা অধরাই। সেদিন কাজু, স্কুলের বান্ধবী কলির বাড়ি হঠাৎ করেই গিয়ে পড়েছিল। স্কুল থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিতে দুজনেরই শাড়ি ব্লাউজ সব ভিজে জবজবে। কলি বলল, চল, আমাদের বাড়ি গিয়ে চেঞ্জ করে নিবি, তারপর তোকে বাসে তুলে দেব ক্ষণ। কলিদের বাড়ি এর আগে কোনোদিন কাজু যায়নি, তাই একটু ইতস্তত বোধ হচ্ছিল ঠিকই, কিন্তু এই ভিজে শরীরে সে নিজের বাড়ির এতটা পথ যাবেই বা কি করে। শাড়ি শরীরে লেপ্টে একেবারে জঘন্য অবস্থা। এইভাবে রাস্তায় যাওয়া বেশ লজ্জাকর। অগত্যা দুই বান্ধবী উল্টো দিকের পথে ধরল। রিকশায় করে কলির বাড়ির সামনে যখন গিয়ে দাঁড়ালো তখন বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। রিকশা থেকে নেমে বুকের ওপরে স্কুল ব্যাগটা চেপে ধরে রাস্তায় পা রাখতেই সরু রাস্তাটার ওপার থেকে এক মহিলা কণ্ঠ ডেকে উঠল, এই মেয়ে, তুই দীপ্তির মেয়ে না? কাজু এবার তার দিকে তাকিয়ে দেখে চিনতে পারল। সুতপা আন্টি, মায়ের পাড়ার বান্ধবী। অনেকবার ছোটবেলায় মাকে সুতপা আন্টির সাথে কথা বলতে দেখেছিল। মনে পড়ে গেল, আন্টি তুমি এখানে থাকো। মায়ের বান্ধবীর কাছে এরপর সে কেন এসেছে তার রীতিমতো কৈফিয়ত দিতে হলো। আর কথা দিতে হলো শাড়ি চেঞ্জ করে উল্টোদিকের গলির ৩ নম্বর বাড়িতে যেন অবশ্যই একবার আসে। কাজু একটা কলির চুড়িদার পরে নিয়ে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে সুতপা আন্টির বাড়ি গিয়ে ঢুকল। আন্টির বাড়ি যেতে গিয়ে তার মাথায় চিন্তাটা এল। এতদিনের অধরা রহস্য কিছুটা হলেও এই ভদ্রমহিলা জানতে পারে। কারণ মায়ের বাপের বাড়ির পাড়ার মেয়ে সুতপা আন্টি, তার মানে উনি মায়ের বিয়ে বা বিয়ের আগের অনেক কিছুই জানতে পারেন। আজ সে যেভাবেই হোক এই সুতপা আন্টির কাছ থেকে যতদূর সম্ভব উত্তর খোঁজার চেষ্টা করবেই। বাড়িতে ঢুকতেই আন্টি তার বাড়ির লোকজনদের সবাইকে ডেকে ডেকে তাকে দেখিয়ে বলতে থাকলো, এ হলো আমাদের পাড়ার দীপ্তির মেয়ে। সেই কত ছোট্ট দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। শরবত মিষ্টি খাওয়ানোর পরে কথা সে কথার রেশ ধরে কাজু, সুতপা আন্টিকে হঠাৎ করেই প্রশ্ন করে বসল, আন্টি তুমি আমার বাবার বাড়ির সবাইকে চেনো? সুতপা আন্টি বেশ সপ্রতিভভাবেই উত্তর দিলেন, কেন চিনব না রে? তোর বাবা তো আমাদের পাড়াতেই আড্ডা মারত। আর তোর বাবাদের বাড়িটা যেখানে, সেখানেই আমার জ্যাঠার বাড়ি। আমি তো এখনো জ্যাঠার বাড়ি গেলে ওই পাড়াতেই যাই। তোর বাবা আর মায়ের প্রেম সারা পাড়া জানে রে। কি বললে, মায়ের সাথে বাবার প্রেম করে বিয়ে? এটা তো জানতাম না। কাজু অবাক। মা আর বাপির সম্পর্কটা তার জ্ঞান হবার পর থেকে আজ অবধি কিছুতেই মেলাতে পারছে না। খালি তাল কেটে যাচ্ছে। ছোটবেলা থেকে আজ অবধি তার মা বাপিকে একসাথে এক বিছানায় দেখেনি। সংসারের প্রয়োজনীয় কেজো কথাবার্তা ছাড়া আর কোনো কথাই দুজনকে কোনোদিন বলতে শোনেনি। তারা তিনজনে একসাথে কোথাও কখনো একদিনের জন্য হলেও বেড়াতে যায়নি। যা বেড়াতে গেছে তা মা আর কাজু। বাপিকে সঙ্গে নেওয়ার কথা কখনো মা মুখেই আনেনি। আর বাপিও মাকে নিয়ে সপরিবারে কোথাও যাবার ইচ্ছে কখনোই প্রকাশ করেনি। এদিকে তাদের প্রেম করে বিয়ে হয়েছিল। আশ্চর্য, সুতপা আন্টি তুমি ঠিক বলছো তো? মা বাপির প্রেম করে বিয়ে? সুতপা আন্টি, কাজুর এত প্রশ্নের বান দেখে বোধহয় কিছু একটা আঁচ করল। ওদের দুজনে কথা হচ্ছিল আন্টির শোবার ঘরে বিছানায় বসে। ঘরে তৃতীয় কোনো প্রাণী নেই। এসি চলছে তাই বেশ সুন্দর ঠান্ডা পরিবেশ। সুতপা আন্টি বেশ গুছিয়ে বসে বলে উঠল, দেখ বাপু আমি যা বুঝছি তুই অনেক কিছুই জানিস না। আমার এত পুরনো গোপন কথা তোকে বলা ঠিক হচ্ছে কিনা বুঝে উঠতে পারছি না। আন্টি, আমি বড় হয়েছি, তাই সব জানার ও বোঝার অধিকার আমারও হয়েছে। তুমি যা জানো সব খুলে বলতেই পারো। কাজুর এই নাছোড়বান্দা ভাব দেখে সুতপা আন্টি যেন কেমন পিছিয়ে যেতে থাকলেন। উনি নিজেকে পুরো গুটিয়ে নিচ্ছেন যেটা কাজু বেশ বুঝতে পারছে। কাজু তুই তোর মাকে খুব ভালো করে চিনিস। নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না। তুই আমার বাড়ি এসেছিলিস এই কথাটাই চেপে যাস। না হলে তোর মা আমায় দোষারোপ করতে ছাড়বে না। কাজু আজ জানবেই। এই একটা মোক্ষম সুযোগ সে কিছুতেই হাতছাড়া হতে দিতে পারে না। আন্টি তুমি নিশ্চিন্তে বলতে পারো। আমি ঘুণাক্ষরেও মাকে জানতে দেব না যে আমি তোমার বাড়ি এসেছিলাম। কাজু, সুতপা আন্টির হাতটা চেপে ধরে আরো কাছ হেসে বসল। যেন কিছুতেই না শুনে ছাড়বে না, এমনই ভঙ্গি। আমি আজ যা বলবো সেটা যেন তোর আর আমার মধ্যেই থাকে। সুতপা আন্টির গলা বেশ কঠিন শোনালো। সুতপা আন্টি বলতে শুরু করল,
আমি তোর যে বাবার সাথে প্রেম করে বিয়ের কথা বলছি, সেটা তুই যাকে বাবা বলে জানিস সে নয় কিন্তু। তার মানে, কি বলছো তুমি আন্টি? কাজুর বুকে এক উত্তাল ঝড় উঠেছে মনে হলো। হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। আর সেটা তুই এত করে জানতে চাইছিস বলেই বলতে একরকম বাধ্য হয়েই বলছি। তোর যে আসল বাবা, সে তোর 3 কি 4 মাস বয়সেই চাকরি নিয়ে মিডল ইস্টের কোনো একটা দেশে চলে গিয়েছিল। আর ফেরেনি। তার কোনো খোঁজখবরও কেউ জানে না। অনেকেই বলে সে বিদেশে নাকি অন্য বিয়ে করে ফেলেছে, তাই এদিকে আর ফেরে না। অবশ্য সেটা অনুমান। তার সাথেই তোর মায়ের প্রেম করে রীতিমতো অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল। তুই পেটে আসার পরই তার চাকরি চলে যায়। ফের তুই জন্মানোর 3 4 মাস বাদে বিদেশে একটা ভালো চাকরিও পেয়ে যায়। কথা ছিল তুই একটু বড় হলেই ফিরে এসে তোদেরকে নিয়ে যাবে। কিন্তু সে তার কথা রাখেনি। আন্টিকে থামিয়ে দিয়ে কাজু বলে ওঠে, তাহলে আমার এই বাপিকে? এক অনির্বাচনীয় উত্তেজনায় থরথর করে কাঁপছে কাজু। রঞ্জন ওই বাড়ির পালিত পুত্র। তোর দাদু ঠাকুমা দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন বলে অনাথ আশ্রম থেকে একটি ছেলে দত্তক নিয়েছিলেন। সেটাই তোর জানা এখনকার বাবা। অনেক পরে অবশ্য তোর দাদু ঠাকুরমার কোলে 2 পুত্র সন্তান জন্মায়, রাহুল আর রাতুল। একজন পালিত আর নিজস্ব, 2 মিলিয়ে তোর দাদুর 3 সন্তান। রঞ্জন তোর মাকে টিউশন পড়াতো। মনে মনে তোর মাকে ভীষণ ভালবাসত। কিন্তু কোনোদিন প্রকাশ করেনি। আমরা বুঝতে পারতাম, তোর মাও জানতো। কিন্তু তোর মা তখন তারই মেজ ভাই রাহুলের সাথে চুটিয়ে প্রেম করছে। যথারীতি নিজের ভাইয়েরই প্রেমিকাকে কি আর প্রেম নিবেদন করা যায়? মুখ বুজে রঞ্জন নিজের মেজ ভাইয়ের সাথে তোর মায়ের বিয়ে হতে দেখল। বিয়েটা কিংবা তারপর তোর জন্ম, সবই ঠিক ছিল। কিন্তু তোর জন্মদাতা রাহুল তোদের ফেলে বিদেশে এক প্রকার পালিয়ে গিয়েই গোলমালটা বাঁধল। তোর মায়ের বিয়ের প্রায় 3 বছর পর তুই জন্মেছিস। ততদিনে তোর মায়ের বাবা ও মা দুজনেই গত হয়েছেন। রাহুলের অবর্তমানে তোর বেড়ে ওঠার খরচ খরচা সবই রঞ্জন চালিয়েছিল। তোর দাদু ঠাকুরমার জয়েন্ট ফ্যামিলির বাড়িতে রঞ্জন আর তোর মাকে ঘিরে মানুষজন নানান কথা ছড়াতে লাগলো, যেগুলোর সত্যিই কোনো ভিত্তি ছিল না। সেই সময়ে তুই নেহাতি দুধের শিশু। তোকে নিয়ে খুবই অসহায় ছিল। যার শ্বশুরবাড়ি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই, কোনো অবলম্বন নেই। পালিত পুত্র আর নিজেরই অন্য পুত্রবধূকে ঘিরে নানান চটুল গল্পের জেরে একদিন তোর দাদু তুমুল অশান্তি করলেন। রঞ্জনকে বাড়ি ছাড়তে বললেন, সঙ্গে তোদের মা মেয়েকেও। তোর বয়স তখন কত হবে? বড় জোর 1 বছর হবে। তোদের নিয়ে রঞ্জন একদিন বাড়ি আর পাড়া দুই ছেড়েছিল। প্রথমে ভাড়া বাড়িতে উঠেছিল, পরে চাকরিতে উন্নতি করে ফ্ল্যাট কেনে, যেখানে তোরা আজ থাকিস। ওই রঞ্জনই তোকে নিজের পিতৃ পরিচয় বড় করে তুলেছে। আর আমি এও জানি তোর মাকে রঞ্জন আজও ভালোবাসে। কিন্তু রঞ্জনকে তোর মা বিন্দুমাত্রও ভালবাসেনি। শেষ জীবন অবধি হয়তো তোর পালনকর্তা পিতা হয়েই রঞ্জন রয়ে যাবে। সমস্তটা শোনার পর এখন কাজুর কাছে সব জলের মতোই পরিষ্কার। অজানা রহস্যের পর্দা উন্মোচিত। আন্টির বাড়িতে এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে কাজু রাস্তায় নামল। বৃষ্টি হয়ে গিয়ে আকাশটা ঝকঝকে নীল রঙের হয়ে গেছে। বিকেলের নীল আকাশটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। বাস থেকে নেমে বাড়ি ফেরার পথে রিকশায় বসে সে ভাবছিল, এতদিন মা কেন বাপির সাথে তার দূরত্ব বজায় রাখানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যেত। কারণ মায়ের কাছে তার বাপি একজন পরপুরুষ ছাড়া আর কিছুই নয়। সেই পরপুরুষ যে সেজে থাকা পিতা, তার ঔরসে তো কাজু জন্মায়নি। তাহলে কোন সাহসে, কোন ভরসায় একটি সমত্ত মেয়েকে একজন মা নিশ্চিন্তে ছেড়ে দেয়, তার কাছে যেতে দেয়? মায়ের জায়গাতে মা হয়তো ঠিকই ছিল, কিন্তু একজন পুরুষ যে সারাটা জীবন অপরের বউ মেয়েকে নিজের পরিচয় পরিচিত করে সম্মান দিল, সারা পৃথিবীর অনর্থক কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়ালো, নিজে বিয়ে করল না, সংসারী হয়েও হলো না, তার এই আত্মত্যাগ কাজু আজ কিভাবে ছোট করে দেখবে? তার বাপির জীবনে তো পাওয়ার পাত্র শূন্যই রয়ে গেছে। শুধুই কাউকে মনে মনে ভালোবাসার খাতিরে ধূপের মতোই নিজেকে জ্বালিয়ে জীবনটাকে বিলিয়ে দিল। বাপির জন্য কাজুর মনটা ভীষণ কেমন করে উঠল। কোনো কথা না বলে শটান বাড়ি ফিরে স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলে সোজা বিছানায় উপুর হয়ে শুয়েই বালিশে মুখ গুজে দিল। দমকে দমকে তার বাঁধ ভাঙা কান্না বালিশ ভিজিয়ে দিতে থাকলো। মেয়ের স্কুল ফেরত ওইভাবে কান্না দেখে দীপ্তি এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রেখে খুবই শান্ত ও শীতল গলায় জিজ্ঞেস করল, তুই কি আগেই খবর পেয়ে গেছিস নাকি? মায়ের এই হেন প্রশ্নে বালিশ থেকে মুখ তুলে কাজু কান্না ভেজা কণ্ঠে বলল, কি কি আগে থেকে জেনে গেছি? কাজুর মনে সংশয় ভরা উৎকণ্ঠা। দীপ্তির হাতে একটি ভাঁজ করা কাগজ, রঞ্জনের লেখা চিঠি। রঞ্জন বেশ কিছুদিন ধরেই বাড়ি নেই, তাই কাগজটা তার ঘরের বিছানার বালিশের নিচে রাখা ছিল।
আজ সকালে বিছানার চাদর পাল্টাতে গিয়ে দীপ্তি হাতে পেয়েছে। কি লেখা আছে ওতে? কান্নায় ভেঙে পড়া গলায় কাজু জানতে চায়, মা বলো কি লেখা আছে ওই চিঠিতে? এই নে তুই নিজেই পড়ে দেখ, বলে দীপ্তি মেয়ের হাতে চিঠিটি ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ দীপ্তি বুঝে গেছে, মেয়ের কাছে তার জীবনের চরম সত্যকে এবার হয়তো চেপে রাখা অসম্ভব হয়ে উঠবে। দীপ্তি, আমি এই চিঠিটি লিখে একেবারের জন্যই তোমাদের জীবন থেকে বিদায় নিলাম। আমি জানি তোমার এই জীবনে আমি কোনোদিনই মূল্য পাইনি, আর পাবো না। আগাছা হয়ে তোমার বাগানে বেশ কয়েক বছর কাটিয়ে গেলাম। তুমি মন থেকে কোনোদিন আমায় মেনে নিতে পারোনি। তাই কাজুকে নিজের মেয়ের মতো মানুষ করেও প্রকৃত বাবা হয়ে ওঠা আমার আর হলো না। তোমাদের সাথে বাকি জীবনটাও থাকলে বুকের ভিতরের ক্ষতটা একদিন এমন বড় হয়ে উঠবে যে তার যন্ত্রণার জ্বালা সহ্য করার শক্তি হয়তো আমার মধ্যে থাকবে না। তোমার বাকি জীবনটা যাতে মসৃণভাবেই কেটে যায় তার প্রয়োজনীয় অর্থ ব্যাংকে গুচ্ছিত রেখে গেছি। কাজু যদি উচ্চশিক্ষিত হতে চায় তার ব্যবস্থাও করে দিয়ে গেছি। বিয়ের টাকা ওর নামে আলাদা ফিক্সড ডিপোজিট করা আছে। অফিসিয়াল সব কাজকর্ম মিটিয়ে দিয়েই ছুটি চেয়ে নিলাম। কোথায় যাচ্ছি সেটা বলা নিষ্প্রয়োজন ভেবেই বললাম না। রাতুলকে সব জানিয়ে দিয়েছি। কোনোরকম সাহায্য লাগলে ওকে জানিও। ও সাহায্য করে দেবে। ভালো থেকো। কাজুকে ভালো রেখো। ওকে অনেক বড় করো। ইতি রঞ্জন। চিঠিটা পড়ার পর কাজু বাকরুদ্ধ। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কারণ এবার সে সত্যিকারের পিতৃহারা হয়ে পড়ল।